হার্ড ফ্যাক্ট অ্যান্ড হার্ড ফ্যাক্ট। হার্ড অ্যান্ড হার্ড দুটো ইংরেজি শব্দ, দুটোর বানানে একটু ফারাক। একটা হচ্ছে HEARD হার্ড, শোনা শব্দ, আর একটা হচ্ছে হার্ড HARD। তো এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। তো আমাদের এটা ঠিক বোরে বাবুকে নিয়ে আলোচনা নয়, মানে বোরে আবদুল্লাহকে নিয়ে আলোচনা নয়। বোরে আবদুল্লাহ খুব বলতো হার্ড ফ্যাক্ট হার্ড ফ্যাক্ট। তো এখনও ওই HARDটা ওনার HEARD হয়ে গেছে, মানে শোনা শোনা তথ্য হয়ে গেছে। আগে যেটা ছিল একদম কঠোর সত্য, সেটা এখন শোনা সত্য হয়ে গেছে। উনি এখন আনোয়ার ঠানোয়ার নিয়ে বলি মোটামুটি ছেড়ে দিয়েছেন। উনি এখন কোথায় ধীরাজ ফিরছে এটিকেতে, সুপার জায়ান্টে, ওই ফ্র্যাঞ্চাইজিতে, সেটা নিয়ে এখন প্যারিস থেকেও করে যাচ্ছে শোন নদীর পাড় থেকে। যে কি এটা ওদের নিয়ে এটা আলোচনা নয়, এটা আজকের খেলাটা নিয়ে একটা আলোচনা আসবে, যে একটা খেলা হয়ে গেল কলকাতা ফুটবল লিগে। তো ম্যাচ শেষে দেখছি এখন অনেকে তন্ময় দাসকে নিয়ে খুব মানে প্রশংসা ভরিয়ে দিচ্ছে, একদম পঞ্চমুখ যেটা বাংলায় বলে। কেউ বলছে ওর মধ্যে তুষার রক্ষিতকে দেখতে পাচ্ছি, কেউ বলছে অদ্ভুত ক্রিয়েটিভিটি, কেউ বলছে দারুণ বল স্ন্যাচিং। এবং ঘটনা হয়েছে ম্যাচ শেষে যে মানুষ আছে, মোহনবাগানের প্রখ্যাত উইঙ্গার ছিল, সেই বিদেশের মানুষ ভট্টাচার্য, উনি ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছে তন্ময় দাসকে। তো তারপর থেকে সেটা শোনার পর থেকে ইস্টবেঙ্গল ফ্যানদের মনে হচ্ছে না তাহলে আমাদেরও একটুখানি প্রশংসা করা উচিত। মানে সবাই না, কেউ কেউ তো অবশ্য আগে থেকেই প্রশংসা করতো, বাকিরা যারা করতো না তারা এখন করতে শুরু করে দিয়েছে, যেহেতু মানে মানুষ বলে দিয়েছে, তাই তো এখন কিছু করার নেই, করতেই হবে। দেখুন তন্ময় দাস কিন্তু বরাবরই এরকম, মানে ইস্টবেঙ্গলে আসার পর থেকে কিন্তু এরকমই খেলছে। আমি আমার আগের অডিওটাতে বলেছিলাম যে তন্ময় দাসকে আমি প্রথম দেখেছিলাম 1-1.5 বছর আগে, যখন আমি কলকাতাতে ভারতে গিয়েছিলাম একটা ব্যক্তিগত কাজে। তো তখন আমি I-League 2 এর একটা ম্যাচ দেখেছিলাম ব্যারাকপুর স্টেডিয়ামে, সেটা ছিল শিলং লাজংয়ের সাথে। সেই ম্যাচে তন্ময় দাস শুরু থেকে অসাধারণ খেলছিল। আমার মনে হচ্ছিল কোত্থেকে এলো এত শিক্ষিত একটা ছেলে, মানে টোটাল একটা এডুকেটেড ফুটবল, একটা লিড করছিল, বেসিক্যালি লিডার ছিল, মানে হাতে ফেট্টি বাঁধা লিডার না, ওর খেলার মধ্যে একটা ছিল, একটা মার্শালিং ছিল, একদম পেছন থেকে মার্শালিং করছিল। এবং ওর মাঠের খেলা দেখলে দেখবেন ও কিন্তু গাইড করতে থাকে সবাইকে, হাত দিয়ে দিক নির্দেশন করতে থাকে, ডাইরেক্টর, মানে অর্কেস্ট্রার ওই ডাইরেক্টরের মতন। তো তারপর সেই ম্যাচটা হঠাৎ করে 45 মিনিটের মাথায় ওকে বসিয়ে দেয়, মানে ফার্স্ট হাফের পর ওকে বসিয়ে দেয়। কেন বসিয়েছিল আমি জানি না। তো তখন কিন্তু RFDLও চলছিল, এবং সেই RFDLে তন্ময় দাসকে মাঝে মধ্যে নামাতো, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওকে সাইড ব্যাকে নামাতো, বিনো সাইড ব্যাকে নামাতো। আমি দেখছি কেউ কেউ বিনোকে প্রশংসা করছে যে বিনোর জন্যই তন্ময় দাস উঠে এলো, কিন্তু ব্যাপারটা একটু ভাববার বিষয় যে বিনোর জন্য উঠে এলো না বিনোর জন্য প্রায় তলিয়ে যেত তন্ময় দাস। কেন ওই RFDL-এর যে ম্যাচগুলোতে ওখানে নাসিবকে CDM হিসেবে প্রমোট করার জন্য বা জায়গা করে দেওয়ার জন্য বিনো তন্ময় দাসকে ওর প্রাইম পজিশন, ওই সেন্ট্রাল মিডফিল্ড বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড, ওই পজিশনে খেলাতোই না, ওকে সাইড ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক এরকম করতো। আমি একাধিক RFDL ম্যাচ তখন দেখেছিলাম কলকাতায়, যেহেতু আমি তখন 2 সপ্তাহের জন্য ছিলাম ভারতে। তো তখন ওকে সাইড ব্যাকে ঠেলে দিত বিনো। এবং গত বছরের কলকাতা ফুটবল লিগ, মানে এই বছর না, গত বছর ফুটবল লিগে শুরুর দিকে কিন্তু নাসিবকে নিয়ে খুব উঠে পড়ে লেগেছিল, নাসিবকে প্রমোট করার জন্য নাসিবকে প্রথম দিকে খেলাচ্ছিল, তন্ময় দাসকে বসিয়ে রেখে দিয়েছিল। তারপরে একটা ম্যাচে দেখলাম হঠাৎ করে নামাতে বাধ্য হলো, বোধহয় ওপর থেকে কুয়াদ্রাত কোনো নির্দেশ দিয়েছিল, বা যে কেউ একটা নির্দেশ দিয়ে থাকতে পারে, জানি না কে দিয়েছিল। তারপর থেকে কিন্তু তন্ময় দাসকে খেলাতে বাধ্য হলো। এবং একটা সময় মনে হলো বিনো বুঝতে পারলো যে নাসিবকে দিয়ে CDMটা হবে না। তখন দেখলাম আমরা এই বছরের শুরু থেকে দেখছি নাসিবকে একটু ওপরের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো হচ্ছে। আর তন্ময় দাস একদম নিচে দুটো ডিফেন্ডারের সামনে খেলছে, পুরো নিচটা মানে কন্ট্রোল করছে, গার্ড করছে, নিচ থেকে ডাইরেকশন দিচ্ছে অ্যাটাকের, পুরোটা নিচ থেকে পুরোটা ডাইরেকশন দিচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে, অন্তত আমি তো বুঝতে পারছি যে বিনো বুঝে গেছে যে CDM দিয়ে তো বেচা যাবে না নাসিবকে একটু ওপরে কোনো পজিশন দিই। কিন্তু বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আমি দেখছি, তারা আবার নাসিবকে অ্যাটাকিং মিডিও ভাবছে, কেউ কেউ বলছে এই দারুণ ক্রিয়েটিভ মিডিও, শ্যামল বেসরা কেন, নাসিবের খেলা উচিত বলছে, মানে আমি না, মানে তারা বলছে, মানে বিনো CDM হিসেবে দেখলো বেচা যাচ্ছে না, তো সেন্ট্রাল মিডফিল্ড CM করে দেওয়ার চেষ্টা করছে, আর ফ্যানরা ভাবছে ও অ্যাটাকিং মিডিও। মানে আপনাদের ঠিক করতে হবে,
আপনার নাসিবকে কীভাবে দেখতে চান। তার জন্য বলুন, যাকে যাকে বসিয়ে দেওয়া যেতেই পারে। যাকে যাকে বলবেন বসিয়ে দেওয়া হবে। স্ট্রাইকারকে বলে স্ট্রাইকারকেও বসিয়ে দেওয়া হবে। যে কোনো পজিশনে নাসিবকে যাতে একটুখানি জায়গা করে দেওয়া যায়। মানে এইটাই হয়ে গেছে এখন অনেক ইস্টবেঙ্গল ফ্যানের রুটি রোজগারের ব্যাপার। ইস্টবেঙ্গলে একাধিক ফ্যান আছে যারা এজেন্টের সাথে কাজ করে, মানে সহজ বাংলায় দালাল, ছোটো দালাল, সাব দালাল, যাই বলুন। তারা খুবই অ্যাক্টিভ, অনেকে, কেউ কেউ টুইটারে অ্যাক্টিভ, কেউ কেউ ইউটিউবে অ্যাক্টিভ। তো তারা দেখছি বিনু রানা একটা ছেলে ৮০ নম্বর, কি জানি নামটাও জানি না, সে আজকে নামার পর মানে জঘন্য খেললো, মানে একাধিক মিস পাস দেখে মনে হচ্ছে মানে রাস্তা থেকে ধরে তুলে এনেছে, মানে মানে একদম অশিক্ষিত, খেলার মধ্যে কোনো শিক্ষার ছাপই নেই। তো ম্যাচ শেষে বলছে মানে কিছু এরকম দালাল ফালাল আছে ইস্টবেঙ্গল, এজেন্টরে কাজ করে, মানে এটাই তাদের মানে ফুল টাইম পেশা বা এটাই মেজর পেশা। মানে বাকি জায়গা থেকে হয়তো অল্প বিস্তর হয়তো ডালের সংস্থান হয়, এটা থেকে ভাতের সংস্থানটা হয় এজেন্টের সাথে কাজ করে বা এজেন্টের দালালি করে। তারা বলছে এই ছেলেটা নাকি ৮০ নম্বর নাকি দুর্দান্ত একটা প্লেয়ার, মানে তারা কিন্তু জেসিনকেও বলেছিল জেসিন নাকি মানে নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ফুটবল। সেই জেসিনকে আজকে দেখা গেলো মানে ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। দেখে আমি জেসিন, নাসিব, আমানকে দেখলাম অনেকে এখন গালাগাল দিচ্ছে। আমি এদের নিয়ে আর আলোচনা করতে চাই না, কেন এদের নিয়ে আগে অনেক আলোচনা করেছি। তো যাদের নিয়ে আলোচনা করলে সুবিধা বা একটা কোনো ফিউচার আছে তাদের নিয়ে শুধু আলোচনা করব। ওই যে অঙ্কে ১০০-এ ৮০ পায় তার খাতাটা দেখে মজা আছে। হ্যাঁ, ৮০ টাকা আপনি যদি একটু লাল কালি দিয়ে করেন, একটু কান মুলে দেন ছাত্রের, সে ৮০ থেকে কালকে হয়তো ৯০ পাবে, তারপর ৯৫। আর যে ১১০ পায় বলে এনজয়। এই তোরা যে খেলা নেই, বিকেলে যা খেলতে যা, গুলতি খেলতে যা, গুলি ডাংগুলি যা পারিস খেল, যা মোবাইল খেলতে যাওয়া হবে, তো আসতে হবে না, পরীক্ষা দিতে হবে না, মোবাইল খেল। এই ১১০ আমি লিখে দেবো কোন। তো তাদের নিয়ে আমি কোনো আলোচনাই করব না, মানে আমান টামান এদের নিয়ে কোনো আলোচনাই করব না। তো ইউএসএতে আমার এক বন্ধু থাকে, সে খুবই অ্যাক্টিভ এবং সে খেলাটা দারুণ বোঝে, মানে আমার থেকেও ভালো বোঝে। আমি যতটুকু না বুঝি তা আমার থেকে অনেক বেটার বোঝে। তো সে ম্যাচ শেষে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে আজকে শ্যামল খেলেনি, মানে ওদের টাইমিংয়ের সঙ্গে বোধহয় একটু অসুবিধা, তো সে লাইভ দেখতে পায়নি। তো ওকে আমি যেটা বললাম, সে তখনও বিস্তারিতভাবে বলা হয়নি, তো বলি যে শ্যামলকে নিয়ে আপনারা কিন্তু রিয়েলিস্টিক কিছু এক্সপেকটেশন রাখবেন, মানে অবাস্তব কল্পনায় সাগরে ভেসে যাবেন না শ্যামলকে নিয়ে। শ্যামলের আমি বলেছি ও এখন মাইগ্রেট করছে ফ্রম ইউথ লেভেল ফুটবল টু সিনিয়র ফুটবল, তো একটু ঝটকা লাগবে, একটু সমস্যা হবে। এর মধ্যে দেখতে হবে যে কতটা ও নিজেকে মানিয়ে নিচ্ছে। ও কিন্তু নিজেকে মানিয়ে নিচ্ছে। আমি যেটা বলেছি আমার আগের একাধিক অডিওতে, শ্যামল কিন্তু ফার্স্ট টাচ সেকেন্ড টাচে খেলছে, মানে বড় জোর বল এক টাচে বার করছে, ছাড়া বল পাওয়ার সাথে সাথে, বা দুটো টাচে ধরছে ছাড়ছে। এবং আজকেও ও সেটাই করেছে, ২-৩টে বলে মিস পাস করেছে, করতেই পারে। সব অ্যাকুরেট হয়ে গেলে তো ও তো একদম মারাদোনা হয়ে যাবে ১৯ বছর বয়সে। কিন্তু আমি দেখছি ওর উন্নতি হচ্ছে এবং স্ট্রেংথটা ওর বাড়ছে। একবার দেখলাম একটা রেলওয়ে এফসির একটা প্লেয়ারকে একটা শোল্ডার চার্জ করে ছিটকে ফেলে দিল। ব্যাপারটা খুব ভালো এই জন্য যে ওকে কিন্তু বারবার ছিটকে ফেলতে পারেনি। মানে আজ থেকে ৬ মাস আগে যখন ও মানে আইএসএল খেলতে গিয়েছিল বা পরবর্তীকালে আরএফডিএলে পাঞ্জাবের বড় বড় ছেলের সাথে খেলছিল, ও কিন্তু ওই স্ট্রেংথে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু এখনও কিন্তু মানে স্ট্রেংথ পাওয়ার ওর বাড়ছে, এটা ওর খেলা দেখলে বোঝা যাবে। এবং ওটা যত সিনিয়রদের সাথে প্র্যাকটিস করবে, যত ক্যালকাটা ফুটবল লিগে এরকম কঠিন টিমের বিরুদ্ধে খেলবে, তত বাড়তে থাকবে ওর। এবং ওরটাও বাড়ছে, মানে ও কিন্তু পারফেক্ট নয়, কিন্তু হি ইজ মুভিং টুয়ার্ডস পারফেকশন, মুভিং টুয়ার্ডস এক্সিলেন্স, এটা বোঝা দরকার আছে। তো আজকে যদি দেখেন একবার ওকে জাস্ট ধাক্কা মেরে ফেলে দিল, তো এটা ওর পক্ষে গুড একটা রিয়ালিটি চেক যে এখনও ওকে অনেক স্ট্রেংথ বাড়াতে হবে। কিন্তু ওকে কিন্তু বারবার পারছে না ধাক্কা মারতে, কেননা এই জন্য পারছে না যে ও বলটা ধরেই সাথে সাথে রিলিজ করে দিচ্ছে, মানে 1 টাচ 2 টাচ, মানে ওকে গিয়ে কেউ যে ধাক্কা মারবে সে হলুদ কার্ড খেয়ে যাবে, কেন ও তার আগেই বলটা রিলিজ করে দিচ্ছে। তো এইটা আস্তে আস্তে বল শিল্ডিং, মানে যত পাওয়ার বাড়বে তত আস্তে আস্তে বল শিল্ডিংও করতে থাকবে, কিন্তু এই মুহূর্তে করার দরকার নেই, কেন তো বল পা থেকে বল কেড়ে নেবে অপোনেন্ট।
সেটা সিএফএল হোক বা আইএসএল কেড়ে নেবে। তোকে একটু টাইম লাগবে, ওর 1-2 বছর কিন্তু লাগবে। দেখুন, ও যেই পজিশনে এই মুহূর্তে খেলছে সেই পজিশনে কিন্তু ভারতে খুব বেশি প্লেয়ার নেই, মানে সিনিয়র ন্যাশনাল টিমেই নেই। একদম সেন্ট্রাল মিডিও, বক্স টু বক্স কজন আছে? খুব কম প্লেয়ার আছে সিনিয়র লেভেলে। ন্যাশনাল টিমে খুব কম প্লেয়ার। ইস্ট বেঙ্গলে তো জুনিয়র লেভেল নেই কেউ। এই যে একটা দুটো হাবিজাবি ধরে এনেছে দক্ষিণ থেকে, এগুলো দ্বারা কিচ্ছু হবে না। ইস্টবেঙ্গল কিন্তু কলকাতা ফুটবল লিগ থেকে আরও একটা অন্তত শ্যামল টাইপ কাউকে, একটা অল্প বয়সী ছেলেকে নিতে হবে খুঁজে, শিক্ষিত ছেলে। সে আপনার থার্ড টায়ার থেকেও এলে অসুবিধা নেই। শ্যামল নিজেই তো থার্ড টায়ারের ছেলে, সিএফএল থার্ড ডিভিশন থেকে এসছে ডাইরেক্ট ইস্টবেঙ্গলে, ফার্স্ট ডিভিশন খেলেনি, থার্ড ডিভিশন থেকে ডাইরেক্ট ইস্টবেঙ্গলে এসছে। তো এরকম একটা নিতে হবে এবং একটু সময় দিয়ে একটু গড়তে হবে। নেই মানে এই সেন্ট্রাল মিডিও বা নাম্বার 9 ওরম দুম করে পাওয়া যায় না। আজকে দেখলাম একটা মুহূর্তে মানে সুব্রত মুর্মু শেষ দিকে নেমেছিল, পা থেকে বল কেড়ে নিল অপোনেন্ট। সুব্রত মুর্মুকে কিন্তু একটু স্পিড বাড়াতে হবে, ক্লোজ বল কন্ট্রোল বাড়াতে হবে। জানি না মানে ওর মাঝে যে 2 বছর গ্যাপ হয়ে গেছে ওই কলকাতা ফুটবল লিগ খেলার পর, তাতে অবশ্যই কিছু কিছু তো ক্ষতি হয়েছে ওর, কিন্তু বয়সটা ওর অল্প, তো আশা করি ও কিন্তু এটা শুধরে নেবে। জেসি নিয়ে কিছু বলছি না, ওইসব হচ্ছে ওই 110 পাওয়া ছেলে, ওই এনজয়, লাইফ এনজয় করো। তোমার খাতায় আমি পেনের কালি শেষ হয়ে যাবে এসব। জেসিন, আমান, নাসিব এদের খাতা কেউ যদি কারেক্ট করতে বসে, তার লাল পেনের কালিটাই শেষ হয়ে যাবে। তো এদের নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আরেকটা ছেলের ভালো করলো বিজয় মুর্মু, ওখানে আমি বলছিলাম আগের দিনের থেকে আজকে অনেক বেটার খেলেছে। এবং একজন বলছিল যে বিজয় মুর্মু তো মাঝে মধ্যে একটু বল হোল্ড করছে। এটা বুঝতে হবে, বিজয় মুর্মু যখন নেমেছে তখন কিন্তু শ্যামল বেস্তা সরে গেছে। এবার শ্যামল বেস্তা যখন মাঝখানে থাকছে তখন উইঙ্গারদের সুবিধা হয়ে যাচ্ছে, মানে ও তাড়াতাড়ি উইঙ্গে বল রিলিজ করছে বা উইঙ্গারের থেকে আবার বল, রিটার্ন বল নেওয়ার জন্য ও জায়গায় পৌঁছে যায় শ্যামল বেস্তা। ওর মধ্যে এই এডুকেশনটা আছে। কিন্তু বিজয় মুর্মু শেষের দিকে, মানে বিজয় মুর্মু তো সেকেন্ড হাফে শুরুর দিকে ছিল, শুরু থেকে ছিল, তো শেষের দিকে ওর কাছে কোনো অপশান ছিল না, মাঝখানে কিছু খাজা প্লেয়ার খেলছিল ইস্ট বেঙ্গলে। কিন্তু বিজয় মুর্মুর একটা ভালো ব্যাপার আছে, ও দুপায়ে বেশ ভালো কন্ট্রোল আছে। তো ও কিন্তু মানে বল হোল্ড করলেও সেটা শিল্ড করে রাখে মোটামুটি, মানে বলটা এক্সপোজ করতে দেয় না, যেটা অনেকে আর বাকি সব উইঙ্গার তার ডান পা বাবা করলে বল পা থেকে ছিটকে বেরিয়ে যায়। কিন্তু বিজয় মুর্মু কিন্তু মোটামুটি এটা বলটা শিল্ড করে রাখতে পারে, ডান পা বাবা করে বডি দিয়ে শিল্ড করে রাখতে পারে। তো কিছু অবশ্যই মানে এখনও পারফেক্ট নয়, কিন্তু ও যত খেলবে মানে ও খেলায় আমি মানে একদম স্টেডি একটা উন্নতি দেখছি। তো দেখা যাক এই কলকাতা ফুটবল লিগের যতক্ষণে শেষ হবে অন্তত এই গ্রুপ স্টেজটা, ততক্ষণে মানে ও কোথায় গিয়ে দাঁড়ায় বিজয় মুর্মু। ওর মধ্যে কিন্তু একটা স্টেডি একটা গ্রোথ দেখা যাচ্ছে, এটা খুব ভালো ব্যাপার। আর কি এই তন্ময় দাস নিয়ে আলোচনা হয়ে গেল, শ্যামল ওয়েস্টার নিয়ে আলোচনা হয়ে গেল, আর বিজয় মুর্মু নিয়ে আলোচনা হয়ে গেল, সুব্রত মুর্মু নিয়েও হলো। সুব্রত মুর্মুকে কিন্তু খাটতে হবে। দেবজিৎ রায় পেছন থেকে এসে বেরিয়ে যাবে। দেবজিৎ রায় কিন্তু যথেষ্ট এডুকেটেড ছেলে। সুব্রত মুর্মু 2 বছর কিন্তু কেরিয়ারে গ্যাপ হয়ে গেছে ওই নবাবের কল্যাণে, ইউনাইটেডের নবাবের কল্যাণে 2 বছর কিন্তু গ্যাপ হয়ে গেছে। তো সুব্রত মুর্মুকে কিন্তু খাটতে হবে, তো মুশকিল আছে জীবনে। আর কি, আর রেলওয়ে এফসি দুর্দান্ত খেলেছে, ওদের ডিফেন্ডার মানে গোলকিপারটা একটা খুবই বাজে গোল খেলো, নয়তো মানে খুব সুন্দরভাবে মানে একদম অর্গানাইজড হয়েতে মানে ওরা ট্যাকেল করছিল না। গতকাল কলকাতা পুলিশের কিছু কিছু প্লেয়ার মানে ঘাবড়ে গিয়ে ট্যাকেল করে দিচ্ছিল, পেনাল্টি দিয়ে দিল। এরা কিন্তু ট্যাকেল করছিল না, একদম এসে বলটা একদম মানে আপনাকে একদম আপনাকে একদম চেপে ধরে আপনাদের বলটা কেড়ে নিচ্ছিল, মানে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের পা থেকে। দেখে খুব ভালো লাগলো, কারণ এর বিরুদ্ধে মানে শিক্ষাটার মানে প্রতিফলন ঘটে। মানে এর বিরুদ্ধে যে এরকম টিমের বিরুদ্ধে খেললেই আপনার বিজয় মুর্মু, তন্ময় দাস, শ্যামল বেস্রা এদের উন্নতি হবে। ওই খালি বসে বসে আপনার ওই মানে সেন্টার অফ এক্সিলেন্সে প্র্যাকটিস ম্যাচ খেললাম, হাবিজাবি টিমের বিরুদ্ধে খেললাম, কোথাকার ইন্টারকাশি মানে বেঞ্চ প্লেয়ারদের সাথে খেললাম, ওই করে কোনো লাভ নেই। এই যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে এতগুলো ফ্যানের সামনে, টিভি ক্যামেরার সামনে চাপ নিয়ে খেলছে, চাপের মধ্যে ছিটকে পড়ে যাচ্ছে, এখান থেকে প্লেয়াররা কিন্তু ছিটকে বেরিয়ে আসবে, তাদের উন্নতি হবে। আর আপনারাও দেখতে পারবেন যে
কে মানে সত্যিকারের গোল্ড আর কে ওসব রোল গোল্ড বা আমেরিকান গোল্ড। সকলে ভালো থাকবেন।